সরকার কি মিয়ানমারকে সহযোগিতা করছে? যে সরকার মিয়ানমারকে সহযোগিতা করছে বা মিয়ানমার জান্তা সরকারকে সহযোগিতা করেছে, এই চাপ শেখ হাসিনার একটা রাজনৈতিক ভুল কৌশল এবং তার রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আজকে এক যুগ না আরো অনেক দিন ধরে ভুগবে। কোন একটা অদৃশ্য ক্ষমতার হাতে সরকার এই অঞ্চলটাকে দিয়ে দিতে চায়। জনাব ওবায়দুল কাদের সেন্ট মার্টিন ইস্যুতে কথা বলেছেন। তিনি যে কথা বলেছেন সেটা গুরুত্ব দিয়ে আলোচনা দাবি রাখি এবং সেটা নিয়ে এই ভিডিওর আলোচনা হবে। কিন্তু তার আগে আরেকটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। ওখান থেকে জনগণকে সরিয়ে আনা হচ্ছে, আরও খারাপ পরিস্থিতি হয়ে গেছে, এটা বেদখল হয়ে গেছে। ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে অসুবিধাটা কোথায়, সমস্যাটা কি? ঈদের আগে দলটির কেন্দ্রীয় কমিটিতে ঘটেছে বড় ধরনের রদবদল। চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সহ বেশ কিছু পদে নতুন নাম ঘোষণা করা হয়েছে। বিএনপির রদবদল নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। দর্শক, অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা অনুমান করেছিলেন বা যেটা তিনি বলেছিলেন সেটাই ঠিক হলো। তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে নানান ধরনের অপতৎপরতা চলছে। কিন্তু দর্শক, কারা এটা করছে তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন আমেরিকার দিকে। কিন্তু না দর্শক, অবশেষে তার সেই ধারণাকে ভেঙে দিয়ে নতুন এক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে জড়িত রয়েছে নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঠিক কিভাবে জড়িত এই ঘটনায়, বা এই সেন্ট মার্টিন তিনি কি বিক্রি করে দিয়েছেন, বা ভারত এটাতে কিভাবে জড়িয়ে গেল? দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই বিষয়কে কেন্দ্র করে নির্বাচনের আগে একবার মন্তব্য করেছিল, তখন কিন্তু অনেক বিশ্লেষকই বলেছিলেন যদি আমেরিকা প্রধানমন্ত্রীকে এরকম অফার দিয়ে থাকে যে প্রধানমন্ত্রী শুধু সেন্ট মার্টিন আমেরিকাকে দেবে, এর বিনিময়ে প্রধানমন্ত্রী স্থায়ী ক্ষমতায় বসতে পারবে, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকই আমেরিকাকে সেটা দিয়ে দিত। কিন্তু দর্শক, নির্বাচনের পরে তিনি এই বিষয়কে কেন্দ্র করে আবারও মুখ খোলেন। এমনকি দর্শক, সেই অপতৎপরতা আমেরিকার নয়, সেই অপতৎপরতা এখন চলছে ভারতের। এমনকি দর্শক, এটাকে কেন্দ্র করে বেরিয়ে আসছে কিছু চাঞ্চল্যকর তথ্য যে প্রধানমন্ত্রী এখন সেন্ট মার্টিন ভারতকে দিতে চায় বা ভারত এটাতে কোনোভাবে জড়িয়ে গেছে। তো দর্শক, কেন এই বিষয়গুলো ঠিক এভাবে উপস্থাপন হলো আমাদের সামনে, এবং এটাতে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলেই জড়িত, বা আসলেই কি এটা বিক্রি করা হয়েছে ভারতের কাছে? দর্শক, এই সমস্ত প্রশ্নের উত্তর, বা যারা মনে করছেন সেন্ট মার্টিন আর বাংলাদেশের অংশ নয় বা বাংলাদেশ থেকে এটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বা এটাকে বিক্রি করে দেওয়া হয়েছে, তাদের জন্যই আজকের নিউজটি। বা আপনারা এই ভিডিওটি দেখলে এই প্রশ্নগুলোর কিছু চোখ ধাঁধানো উত্তর দেখতে পারবেন। তো দর্শক, সেই সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কিন্তু বলেছিলেন যে আমরা কোনোভাবে আক্রান্ত হলে বা আমাদেরকেও কোনোভাবে যুদ্ধের দিকে ধাবিত করলে আমরাও প্রস্তুত আছি। দর্শক, সেই বক্তব্যটাকে কেন্দ্র করেও এখানে কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি অন করেছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। সরকার কি মিয়ানমারকে সহযোগিতা করছে? এই প্রশ্ন কেন করছি, গত কিছুদিন আগে যখন বিদ্রোহীদের তাড়া খেয়ে মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে পড়ে, তখন সরকার তাদেরকে আশ্রয় দেয় এবং তাদেরকে সসম্মানে জাহাজে করে আবার মিয়ানমারে পাঠিয়ে দেয় যাতে করে তারা যুদ্ধ করতে পারে। আমার প্রশ্ন হলো, কোনো দেশের সীমা লঙ্ঘন করে অন্য দেশের সেনাবাহিনী অথবা সীমান্ত রক্ষীরা ঢুকে পড়লে তাদেরকে গ্রেপ্তার করে নির্ধারিত আইনে বিচারের ব্যবস্থা করা, এটা হলো একটা সীমান্ত বিষয়ক আইন, যে এক দেশের নাগরিক বা এক দেশের সৈন্য অন্য দেশে ঢুকলে কি করণীয়। কিন্তু আমরা দেখলাম যে বিদ্রোহীদের তাড়া খেয়ে যখন মিয়ানমার সৈন্যরা এই দেশে আসলো, সরকার তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত সেফলি আবার তাদের দেশে ফিরে দিয়ে আসলো যাতে করে তারা যুদ্ধ করতে পারে। এই বিষয়টি সামগ্রিকভাবে আমার কাছে মনে হয়েছে যে সরকার মিয়ানমারকে সহযোগিতা করছে বা মিয়ানমার জান্তা সরকারকে সহযোগিতা করেছে। কথিত আছে যে এক স্বৈরাচার আরেক স্বৈরাচারকে সহযোগিতা করে, এই ক্ষেত্রেও সেম একই জিনিস দেখছি আমি। এবং আরেকটা বিষয়, যে সাম্প্রতিক সময়ে সেন্ট মার্টিন নিয়ে যে উদ্বেগটা রয়েছে, এটা অনেকে আশা করেছেন। এই বিষয়ে আমি কি বলবো, আমি যেটা দেখেছি তা অন্যদের চেয়ে একটু আলাদা হবে কিনা জানি না, তবে আমি তথ্য পেয়েছি সেখানে মিয়ানমার বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধটা সেন্ট মার্টিনের খুব নিকটতম এলাকাতে যুদ্ধ হচ্ছে। পাশাপাশি এই যুদ্ধ শাহপরীর দ্বীপ পর্যন্ত গড়িয়েছে। এই যুদ্ধে খুব সম্ভাবনা রয়েছে মিয়ানমার বাহিনীর পরাজিত হওয়ার। আর এই পরাজিত হলে এই অঞ্চলকে ঘিরে ভারতের যে করিডোর প্রাপ্তির বিষয়ে তারা অবকাঠামোগত উন্নয়ন সহ মিয়ানমার জান্তা সরকারের সাথে এই অঞ্চলকে ব্যবহার করার যে একটা গোপন নকশা
সেই নকশাটা নাশাত হয়, সেই জায়গা থেকে এটা বিদ্রোহীদের হাতে চলে যায়। আমার প্রশ্ন হলো, এই জায়গাতে সন্দেহ হচ্ছে যে ওবায়দুল কাদের ভারতের এই সম্ভাব্য ক্ষতির কারণে দুশ্চিন্তায় পড়েছেন কিনা, মানে তার এই উত্তেজনার কারণ কি। আমরা কোনো কিছুই আপনার হলো খুব সাদা চোখে দেখলে হবে না, গভীরভাবে দেখতে হবে। দেখুন, আমাদের রোহিঙ্গা যে ইস্যুটা রয়েছে, এই ইস্যুতে আমার একটা বক্তব্য ছিল যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে রাখা যাবে না। এক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা বলেছিলাম যে রোহিঙ্গা পুরুষদেরকে সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে এবং নারীদেরকে সেফ জায়গায় সংরক্ষিত রাখতে হবে, এটা বলতে পারেন আপনার হলো জামানত হিসেবে। এবং পুরুষরা এই প্রশিক্ষণের পরে তাদের যে অঞ্চল থেকে তাদেরকে বিতাড়িত করেছে মায়ানমার জান্তা সরকার, মায়ানমার সেনাবাহিনী, রোহিঙ্গাদেরকে সেই অঞ্চলে ফেরত পাঠাতে হবে, তাদের নিজ ভূখণ্ড উদ্ধার করে নিজের মতো করে অঞ্চল গঠনের জন্য। এটা আমার একটা বক্তব্য ছিল। আমার এই বক্তব্যের পরে সময় টিভি, দেশ টিভি সহ বেশ কিছু টিভি তারা এটাকে গুজব আকারে ছড়িয়েছিল যে আমি রোহিঙ্গাদেরকে অস্ত্র সরবরাহ করার বিষয়ে কথা বলছি বা অস্ত্র সরবরাহ করতে চাচ্ছি। অদ্ভুত বিষয় হলো, তার কিছুদিন পরেই রোহিঙ্গা ক্যাম্পে কিছু অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে, আমাকে সেই ঘটনার সঙ্গে রিলেট করে তারা এই কথাটি বলেছিল। আমি এখনো দৃঢ়ভাবে বলছি, বাংলাদেশে রোহিঙ্গাদের যে অতিরিক্ত চাপ, এই চাপ শেখ হাসিনার একটা রাজনৈতিক ভুল কৌশল এবং তার রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আজকে এক যুগ না আরো অনেক দিন ধরে ভুগবে। এই ভোগান্তির একমাত্র কারণ শেখ হাসিনার এই সিদ্ধান্ত যে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেবে। আমি আবারও বলছি, এখনো সময় রয়েছে। রোহিঙ্গা পুরুষদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে মিয়ানমারে পাঠাতে হবে এবং রোহিঙ্গা মেয়েদেরকে, নারী শিশুদেরকে জামানত হিসেবে রাখতে হবে। তাদের এই উদ্ধার কার্যক্রম, নিজ ভূমি উদ্ধার কার্যক্রম শেষ হলে, এখন যে অবস্থাটি রয়েছে যে বিদ্রোহীরা এই অঞ্চল দখল নেওয়ার চেষ্টা করেছে এবং যুদ্ধে জিতছে, এই জায়গাতে যেহেতু রোহিঙ্গা সলিডারিটি আর্মি এই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই জায়গাতে রোহিঙ্গারা সামরিক প্রশিক্ষণ পেলে এই জায়গাটা দ্রুত তারা নিজের ভূমি গঠন করতে পারতো, কিন্তু সেই জায়গাটা হচ্ছে না। এখন আমার বিষয় হলো যে এই যে আমাদের সেন্ট মার্টিনে মানে নাগরিকদের উপর গুলি হচ্ছে, এখানে নৌকা নিয়ে যাচ্ছে না, বা এখানে সরকার যে নীতি গ্রহণ করেছে মিয়ানমারের প্রতি, আমার কাছে সেই নীতিটা মনে হচ্ছে জাস্ট সিম্পলি কোন একটা অদৃশ্য ক্ষমতার হাতে সরকার এই অঞ্চলটাকে দিয়ে দিতে চায়, আমার কাছে মনে হয়। মানে শেখ হাসিনার ওই কথাটা একটু স্মরণ করেন, গ্যাস দেয়নি বলে সে ক্ষমতায় আসতে পারেনি। আমার প্রশ্ন হলো, পরবর্তীতে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো, তখন কি গ্যাস দেওয়ার বিনিময়ে ক্ষমতায় এসেছিল? আমি এই জিজ্ঞাসাটা এই কারণে করছি, আমি দেখেছি যে কুমিল্লা অঞ্চলে দেখেছি সেখানে গ্যাস যাচ্ছে, সেখান থেকে ভারত এবং বাংলাদেশের পতাকা লাগানো মানে বড় বড় সিলিন্ডার ট্রাক সেগুলো যাচ্ছে। তো আমি বললাম যে আমি মনে হয় চোখে ভুল দেখেছি। পরবর্তীতে ভিডিও ভাইরাল হলো যে ভারত এবং বাংলাদেশের পতাকা লাগানো সিলিন্ডার, বড় বড় সিলিন্ডার ট্রাক, কার্গো ট্রাক, সেগুলোর উপরে যাচ্ছে, একসাথে অনেকগুলো ট্রাক যাচ্ছে পুলিশ কোর্টে করে। তো এই জিনিসটা দেখার পরে মনে হয়েছে শেখ হাসিনা যে গ্যাস না দেওয়ার কারণে ক্ষমতায় আসতে পারেনি, পরবর্তীতে কি গ্যাস দিয়ে ক্ষমতায় এসেছে, আমাদের দেশের সম্পদ দিয়ে দিয়ে। ঠিক একইভাবে শেখ হাসিনা আমেরিকার সেন্ট মার্টিন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল যে সেন্ট মার্টিন চায় আওয়ামী লীগ, বা তাদের একটা বয়ান ছিল। আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ এই দফায় ক্ষমতায় আছে সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়ার মানে বিনিময়ে, তাহলে এই নীরবতা কেন, আমার প্রশ্ন, তাই নয়? এবং মায়ানমার সেনাবাহিনীকে কেন সুরক্ষা দিয়ে দিয়ে মায়ানমারে পাঠাচ্ছে, যেখানে মায়ানমার থেকে উল্টো আমাদের দিকে গুলি আসছে, তাই নয়? আমাদের বিমান বাহিনী নিয়ে অনেক বড় বড় গল্প শুনি, আমার নৌবাহিনী নিয়ে, নৌবাহিনী এই করেছে, নৌবাহিনী ওই করেছে, আমাদের নাকি আপনার হলো ওই যে কি যেন বলে মাটির পানির নিচ দিয়ে চলে সেটা নাকি আছে, হ্যাঁ, ডুবো জাহাজ নাকি আছে, এসব বিভিন্ন ধরনের গল্প আমরা শুনি। মানে এগুলো কি কোনো কিছু এখন ফাংশন করছে না? আমাদের সেনাবাহিনী মানে অনেক শক্তিশালী, অনেক গল্প, এই অস্ত্র যুক্ত হয়েছে, এই হেলিকপ্টার যুক্ত হলো, এই মিসাইল যুক্ত হলো, এই প্রযুক্তি যুক্ত হলো, এত কিছু যুক্ত হলো, মানে আমার যে সেন্ট মার্টিন, এটা নিয়ে এত উত্তেজনা কেন? তবে এই অঞ্চলকে অস্থিতিশীল রেখে ভারত কিছু একটা করতে চায়, তার একটা প্রমাণ হলো কুকি চীনকে যখন ধাওয়া দিচ্ছে তখন তারা ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে এবং সেই নাথান বম সে ভারত থেকেই নেতৃত্ব দিচ্ছে। এই জিনিসগুলো যারা প্রমাণিত হয়, এই সামগ্রিক অঞ্চল নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের একটা গন্ধ পাওয়া যায়। এবং এই জায়গায় মিয়ানমার সেনাবাহিনী বিরোধীদের কাছে পরাজিত হওয়ার শঙ্কায় বা পরাজিত হওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার মায়ানমারকে সহযোগিতা করছে শুধুমাত্র ভারতকে সহযোগিতা করার উদ্দেশ্যে, যে ভারতের এই অঞ্চলকে ঘিরে যে অর্থনৈতিক পরিকল্পনা, সেই পরিকল্পনা গণেশ উল্টাচ্ছে আর ওবায়দুল কাদেরদের অস্থিরতা বাড়তে শুরু করেছে। জনাব ওবায়দুল কাদের সেন্ট মার্টিন ইস্যুতে কথা বলেছেন। তিনি যে কথা বলেছেন সেটা গুরুত্ব দিয়ে আলোচনার দাবি রাখে এবং সেটা নিয়ে এই ভিডিওর আলোচনা হবে। কিন্তু তার আগে আরেকটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। যে সরকার সেন্ট মার্টিনস কাউকে দিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, আমাদের একজন মানুষও কি আছে, আওয়ামী লীগের 2-4টা লোক চেঁচিয়ে যা বলবে তার বাইরের কথা বলছি, একজন লোকও কি আছে যে বিশ্বাস করবে না যে সরকার সেন্ট মার্টিনস দিয়ে এটিও ক্ষমতা টিকিয়ে রাখতে তার কোনো সমস্যা নাই? বা প্রধানমন্ত্রী যে বলছেন বাংলাদেশ এবং মিয়ানমারের অঞ্চল নিয়ে একটা নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি হবে, কিছু আসে যায় এই সরকারের যদি সেটা করে এই সরকারকে ক্ষমতায় রাখে? এই সরকার যে রেপুটেশন তৈরি করেছে তার নিজ সম্পর্কে, সেটা নিজে ইমেজ তৈরি করেছে, এই দেশের মানুষ যৌক্তিকভাবেই মনে করে যে কোনো কিছু করতে পারে সরকার। সেন্ট মার্টিন এত কিছুই না। আই রিপিট,
সেন্ট মার্টিনস দিয়ে যদি ক্ষমতা নিশ্চিত করা যায়, এই সরকার সেটা করবে। সেজন্য যখন আমেরিকার এই আলাপ এসেছিল তখন আমরা বলেছিলাম আমেরিকা যদি সেন্ট মার্টিনসের বিনিময়ে ক্ষমতায় থাকার গ্যারান্টি সত্যিই দিত, ওটা দিয়ে দিত। এই ঝামেলা আমেরিকার সাথে সেই সময়টায় যখন হচ্ছিল এসব হতো না। সুতরাং সরকারের যে বয়ান, সেই বয়ান মানুষ বিশ্বাস করার কোনো কারণ নাই। এবং যখন এই ধরনের পরিস্থিতি হয়েছে, সরকারের দিক থেকে যখন কথা বলা হচ্ছে না বা যা বলা হচ্ছে সেটা মানুষ বিশ্বাস করে না, এই সরকারের কথার কোনো ক্রেডিবিলিটি নেই। সুতরাং যদি তাত্ত্বিকভাবে বলছি, আমি এখনও মনে করি মিয়ানমারের সাথে এই সরকারের পদক্ষেপ সঠিক ছিল না। আমি কোনোভাবেই মনে করি না তথাকথিত দায়সারা গোছের কতগুলো ডিপ্লোম্যাটিক প্রটেস্ট দিয়ে মিয়ানমারকে থামানো যাবে, আমি মনে করি না। কিন্তু আমি সিরিয়াসলি মনে করি যে সরকার যখন এই কাজগুলো করছে, যতটুকু করছে, যা বলছে সরিয়ে রাখি, ধরে নিলাম যে সে সত্যি কথাই বলছে, কিন্তু তার এই সত্যি কথা তথাকথিত মানুষ কি বিশ্বাস করবে? করে না। এই যে মানুষের একটা চরম অবিশ্বাস একটা সরকারের প্রতি তৈরি হয়েছে, সরকার নিজে আর্ন করেছে। একটা সরকার ক্ষমতায় আছে যে সরকার এই রাষ্ট্রের কোনো অধিকার কখনো কোনোভাবে রক্ষা করার চেষ্টা করেনি। সে চেষ্টা করেছে কোন কোন দেশকে কি দিয়ে, কিভাবে দিয়ে সে তার গদি নিশ্চিত করা যায়। তার ফরেন পলিসি মানে হচ্ছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখা, এর বাইরে কিছুই না। ধরে ধরে প্রমাণ করতে পারে, বহুদিন ধরে কথা বলেছি। এই যে রোহিঙ্গা সংকটের কথা এসছে, জনাব ওবায়দুল কাদের খুবই উষ্মা প্রকাশ করেছেন গতকালই, যেখানে উনি অন্য যে বাংলাদেশ কি করবে প্রসঙ্গে আমি আসছি, সেই জায়গায় খুব উষ্মা প্রকাশ করেছেন। বিদেশিরা কেউ কথা শোনে না, এই না সেই না, তারা লিপ সার্ভিস দেয়, আমরা আর বলবো না, তারা আমাদের ঘাট থেকে বোঝান, আমাদের সাহায্য করছে না। এই বোঝা আপনি মাথা পেতে নিয়েছিলেন 17 সালে 18 ডামি নির্বাচনে, সেই রাতের ভোটের নির্বাচনের আগে আপনি এটা ইচ্ছে করে নিয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আই মেড ভিডিও অন দ্যাট, সেটা হচ্ছে আপনি চীনের সাথে ডিল করেছেন, ওদেরকে হজম করে ফেলবেন। 18 নির্বাচন, চীন আপনার পাশে থাকবে, আপনি ওদেরকে হজম করবেন। আমাদের মনে থাকার কথা, উইচ আই রিপিটেড সেভারাল টাইমস, যখন সারা পৃথিবী রোহিঙ্গা সংকট নিয়ে এদিকে মনোযোগ দিয়েছে এবং তাদের জিওপলিটিক্যাল কারণেই তারা এখানে এসে হাজির হয়েছে, তখন আপনি মিয়ানমারের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন বাইল্যাটারাল। অনেক কথাবার্তা হয়েছে, লিখেছে, আমি নিজেও লিখেছি এটা নিয়ে কলাম, কি সংকট ছিল সেই জায়গা, কেউ আলোচনার বিষয় না। সো আপনি ওটাও করেছেন, দেশের মধ্যে এই বিপদ তৈরি করেছেন আসলে ক্ষমতায় থাকার জন্য, এবং এটা দীর্ঘদিন বিভিন্ন দেশে দেখিয়েছেন। দেখো আমি না এত রোহিঙ্গা নিয়ে সংকটে আমি 1 মিলিয়ন লোককে রাখতে হচ্ছে, আমাকে এখন প্রেশার টেশার দিন, সারা পৃথিবীতে খুবই চমৎকারভাবে তাদের এই ন্যারেটিভ তারা বিক্রি করেছিল। সুতরাং এরকম আরও বহু, ভারতের সাথে যা করে, রাশিয়ার সাথে যা করে, আমেরিকার সাথে যা করে, প্রত্যেকটা হচ্ছে তার নিজের স্বার্থ। কয়েকদিন আগে আমরা বোয়িং এয়ারবাস নিয়ে কথা বললাম না, কোনো প্রয়োজন নাই, চরম আর্থিক সংকটে দেশ আছে, কিন্তু আমরা প্লেন কিনতে হবে। আমরা বুঝি এগুলো কেন। যাই হোক, জনাব ওবায়দুল কাদেরকে যখন মিয়ানমার ইস্যুতে কথা বলা হচ্ছে, তখন বিশেষ করে রিসেন্ট যেগুলোগুলি সমস্যা সেটা প্রসঙ্গে উনি বলছেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে অভ্যন্তরীণ কিছু সংঘাতের বিষয় আছে। ওখানে 54টি ক্ষুদ্র নৃগোষ্ঠী, এদের একের সঙ্গে অন্যের মিল নাই। বিশেষ করে রাখাইন এলাকার বিদ্রোহীরা প্রকাশ্যে বিদ্রোহ করে যাচ্ছে। ওদের অভ্যন্তরীণ সংঘাতের জন্য আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি বলেন, জান্তা সরকারের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নাই, ওনারা সবার বন্ধু, এর চেয়ে কোনো হাস্যকর কথা হতে পারে না। কারোর সাথে বৈরিতা না, সবার সাথে বন্ধুত্ব। আলাপ আলোচনার দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি, যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে। উই আর নট ইন গুড টিউনস, এমন পর্যায়ে না গেলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। আমাদের যুদ্ধ পরিহার করতে হবে, আমাদের কোনো উস্কানি যেন যুদ্ধের কারণ না হয়। সেন্ট মার্টিন যদি বেদখল হয়ে যায়, বাংলাদেশ কোন প্রক্রিয়া সার্বভৌমত্ব রক্ষা করবে? আমরা যুদ্ধ চাই না, কিন্তু মিয়ানমার বারবার উস্কানি দিচ্ছে। এ ব্যাপারে গণমাধ্যম কর্মীরা দৃষ্টি আকর্ষণ করে সেতুমন্ত্রী বলেন এই জায়গাটা ইম্পর্টেন্ট। আমরা আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব তো আমরা দেব, আমরাও প্রস্তুত। আমরা আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব তো আমরা দেব, আমরাও প্রস্তুত। আমরা দীর্ঘদিন থেকে ওনার একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট, আমি আমার গত ভিডিও যেটা মিয়ানমার নিয়ে করেছি, আগেও করেছি, সেটা হচ্ছে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যেতে পারে। যুদ্ধ ভয়ঙ্কর জিনিস, কোনো সন্দেহ নাই। সবচেয়ে কম ক্ষয়ক্ষতি করেও যদি কোনো দেশ জিতে, তারপরও তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। যুদ্ধে ক্ষয়ক্ষতি অনিবার্য এবং যুদ্ধে যাওয়া কোনোভাবেই সঠিক কাজ না। কিন্তু সারা পৃথিবীতেও সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী পোষে, আমরাও পুষি। বিরাট বাজেট হয়েছে, এবং আমি আগেও বলেছি, আমি আর সেসব সুশীলের মতো নই যারা মনে করে শক্তিশালী সেনাবাহিনী লাগবে না। আমাদের দেশে এই কথাগুলো বলা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি এটা বলতে চাই, আমাদের কি একটা সার্বভৌম মিলিটারি পলিসি আছে? আমরা কি চাইলেই আমাদের মিলিটারির জন্য, আর্ম ফোর্সেসের জন্য, বেটার সে নেভি, এয়ারফোর্স, সবার জন্য আমাদের প্রত্যাশা মাফিক যে কোনো অস্ত্র কিনতে পারি? আমি মনে করি সেগুলো করা দরকার, করতে হবে। আমরা যে জায়গায় পড়েছি, আমাদের আর্ম ফোর্সেসকে ভীষণ শক্তিশালী গড়ে তুলতে হবে, শুধু ট্রেনিংয়ে না, তার ইকুইপমেন্টস বা মিলিটারি হার্ডওয়্যার দিয়ে, তার সাইকোলজি দিয়ে, সব কিছু দিয়ে। সো আমরা মিলিটারি পুষি, কারণ যুদ্ধের প্রবাবিলিটি আছে বলেই আমরা কাজটা করি। যুদ্ধ পৃথিবীতে হয়। আমরা যারা খুব ইউটোপিয়ান কথাবার্তা বলি, পৃথিবীতে যুদ্ধ হবে না, তারা আসলে পৃথিবী কীভাবে চলে জানি না। পৃথিবীভাবে চলাটা ঠিক কি বেঠিক, ডিফারেন্ট ডিবেট, কিন্তু পৃথিবী যেভাবে চলছে ওখানে যুদ্ধ হয়। সুতরাং যুদ্ধের প্রবাবিলিটি আছে বলেই এগুলো থাকে। এখন আমরা প্রশ্ন করি এই জায়গায়, সেটা হচ্ছে মিয়ানমার আগে যা করেছিল, যেমন ধরলাম মিয়ানমার থেকে গুলি এসে পড়েছে, পরস্পর গুলি করছে, বাংলাদেশে গুলি ঢুকে গেছে। মর্টার আপনি মেরেছেন, মর্টারটা সামহাও মিস হয়ে ক্রস করে আমাদের এসে পড়েছে এবং রীতিমতো আমাদের দেশের মানুষ মারা গেছে। আপনি হেলিকপ্টার গানশিপ নিয়ে অ্যাটাক করতে গেছেন, আপনি আমার আকাশসীমার লঙ্ঘন করেছেন, এটা চরম অন্যায়, কিন্তু আপনি এটা লঙ্ঘন করেছেন। আপনি কোনো রকম কোনো কোয়ার্সিভ স্টেপ আমার ভেতরে নেন নাই, গুলি করেন নাই, বোমা ফেলেন নাই।
এবারকার ঘটনাটা ভিন্ন। যারা না বলছেন যে মিয়ানমার তেমন কিছু করছে না, সে তার নিজের প্রোটেকশনের জন্য করছেন, এবং আজকে মানে গতকাল আমি একটা খবরও দেখলাম যে জাহাজগুলো দেখা যাচ্ছিল সেন্ট মার্টিন থেকে, ওখানে ওদের নাফ নদীর ওই অংশে নেভির জাহাজটা চলে গেছে, তাতেও কিছু আসে যায় না। আসলে আমরা খেয়াল করি, আই রিপিট, আমাদের যেসব নৌযান সেন্ট মার্টিনসের সাথে মূল ভূখণ্ডে যোগাযোগ করছিল ওগুলোকে টার্গেট করে গুলি করা হয়েছে। মানে বাংলাদেশের ভেতরে আগে যা যা হয়েছে, যেমন এবারকার 4 বারের গুলিতে, ইফ আই এম নট রং, 5 বারের গুলিতে একজন মানুষ মারা যায়নি, উল্টো আমাদের এখানে মর্টারের শেল এসে পড়ে মানুষ মারা গেছে। আমি সেটাকে ছোট ঘটনা মনে করি, কারণ ওটা কোনো টার্গেটেড মর্টার আমার উপরে মারা হয়নি। হয়তো ওখানে আমরা জানি যে আরাকান আর্মি ফাইট করছে জান্তার বিরুদ্ধে, কোনো একটা মর্টার মিস হয়ে আমাদের এখানে চলে এসে মারা গেছে, এটা টার্গেটেড কিলিং ছিল না। এখানে আপনি টার্গেট করে গুলি করছেন বাংলাদেশি নৌযানে, এবং আপনি সেন্ট মার্টিনসের সাথে কোনো যোগাযোগ হতে দিচ্ছেন না। একটা রুটে, একটা অল্টারনেটিভ রুট আছে, উইচ ইজ লেংদি অ্যান্ড ডেঞ্জারাস, সেই কারণে এটা অ্যাভয়েড করার চেষ্টা করা হয়, যার জন্য রীতিমতো সংকট চলল দিনের পর দিন। এটা কি হামলা না দেশের, মানে আমার স্পেসিফিকলি আমার নৌযানের উপর? সুতরাং যারা বলছেন, সরকার পক্ষে না হলেও যারা বলছেন যে এটাকে এত বড় করে দেখা কিছু না, আম সরি, এই ঘটনাটা ডিফারেন্ট। ফলে আমরা একত্র যদি করি, আপনি যখন রিটালিয়েট করতে বলছি না, আপনি যখন রিটালিয়েশনের হুমকি দেবেন না, আপনি যখন স্পষ্টভাবে বলবেন না যে আমরা কিন্তু এটার বরদাস্ত করব না। আপনি সার্চ করুন হেলিকপ্টার কতবার আকাশসীমা লঙ্ঘন করেছে, আপনি খুঁজে দেখবেন 17 সাল থেকে শুরু হয়েছে, 17 সালের কয়েকদিনে 17 বার বা 20 বার আকাশসীমা লঙ্ঘন করার হিস্ট্রি পাবেন। 18-তে করেছে, 20-এ করেছে, 21, 22 ওরা করেছেই। এরপর যখন এবার যুদ্ধ শুরু আবার করেছে। এগুলো ক্রমাগত হয়েছে। আপনি কখনো প্রতিবাদ করেছেন, কখনো করেন না, এবং খুব সিরিয়াস কোনো প্রতিবাদ আপনার জায়গা থেকে যায়নি। প্রতিবাদ করে হবে না, আসলে আপনি হুমকি দিতে হবে। বিএনপি অনেকবারই ঈদের পর আন্দোলনের কথা বলেছে। এবার সেরকম কোনো ঘোষণা না থাকলেও ঈদের আগে দলটির কেন্দ্রীয় কমিটিতে ঘটেছে বড় ধরনের রদবদল। চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সহ বেশ কিছু পদে নতুন নাম ঘোষণা করা হয়েছে। বিএনপির রদবদল নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার কারণে বিএনপির রাজধানী সহ 4টি মহানগর কমিটি ভেঙে এবার দলের কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল করা হয়েছে। এই কমিটির 39টি পদে রদবদলের কথা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সর্বশেষ কাউন্সিল হয়েছিল 2016 সালের মার্চে। 7 বছরেও বেশি সময় ধরে কাউন্সিল না হওয়ায় এই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। 3 বছর পর পর কাউন্সিল করা বিধান দলটির গঠনতন্ত্রে রয়েছে। এখন কাউন্সিল না করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিটিতে রদবদল আনা হয়েছে। এই রদবদলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে 10 জনকে যুক্ত করা হয়েছে। তারা এতদিন এই কমিটিতে বিভিন্ন পদে ছিলেন। তাদের মধ্যে রয়েছেন জহির উদ্দিন স্বপন, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আর যাদের উপদেষ্টা কাউন্সিলে সদস্য করা হয়েছে তারা হলেন জহির উদ্দিন স্বপন, AH-M মাহবুব উদ্দিন খোকন, মুজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, আসলাম চৌধুরী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাখাওয়াত হাসান জীবন, বেবি নাজনীন ও খালেদ হোসেন চৌধুরী ফাহিম। কমিটিতে যারা সাংগঠনিক সম্পাদকের পদ থেকে যুগ্ম মহাসচিব হয়েছেন তারা হলেন আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও শহীদ উদ্দিন চৌধুরী। এছাড়া সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পদও রদবদল হয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।